আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দল ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে অধিবেশন কক্ষে উত্তাপ, সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় স্পিকার। ডিসেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে ইসির প্রস্তুতি, তফসিল ঘোষণার সম্ভাব্য সময় সেপ্টেম্বরে জানালেন সিইসি। নেপাল তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যু ৩৫০ ছাড়িয়েছে ও নিখোঁজ ১৩০০-র বেশি। ভারতের উত্তরপ্রদেশ ও বিহারেও বন্যা সতর্কতা। রংপুরে শিক্ষক সহ পরিবারের ৪ সদস্যকে শ্বাসরোধে হত্যা বলে ময়নাতদন্ত রিপোর্ট। বাড়ির বিরোধ নিয়ে দ্বন্দ্ব ছিল কিনা তদন্তে পুলিশ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও সাম্যবাদী আদর্শ ধারণের আহ্বান। প্রেম, দ্রোহ, সাম্যের কবির ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা। এবং জাতীয় কবির সাহিত্যের বড় অংশ জুড়েই প্রকৃতি বন্দনা। উপন্যাস, গল্প, কবিতায় বাংলার প্রকৃতির অপার সৌন্দর্যের অনন্য উপস্থাপন। এছাড়াও মিনিস্টার টিভি বিশেষ সংবাদে থাকছে যুক্তরাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় এক রোগীর মস্তিষ্কের টিউমার অপসারণের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সদস্যদের প্রশ্ন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন। একই সঙ্গে হয়েছে প্রাণবন্ত বিতর্ক। যদিও স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, এই সংসদের ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত। চকর মালিথার রিপোর্ট। আপনার মাননীয় সদস্যবৃন্দ অপেক্ষা করুন, এইভাবে ঢালাও না বলে মাইকে বললে তো সবাই শুনতে পায়। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ৪২ দিন পর তৃতীয় অধিবেশনের প্রথম দিনই উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। ঘটনার সূত্রপাত বিরোধী দলের সংসদ সদস্য কুমিল্লা ৪-এর আবুল হাসনাত আবদুল্লাহর একটি সম্পূরক প্রশ্ন থেকে। এই ৬ মাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা এবং আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে মাননীয় স্পিকার? এখানে কোথায় কি ব্যর্থতা আছে বলতে হবে মাননীয় স্পিকার। স্পেসিফিক্যালি ডালাও ভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় নাই, এগুলো পল্টনা বক্তব্য চলে। এটা সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে। বিতর্ক জমে ওঠে পটুয়াখালী ২-এর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদের আর এক সম্পূরক প্রশ্নে। দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের, নাগরিকের কাছ থেকে ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, সেই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কি ভূমিকা নিচ্ছেন এবং পরবর্তীতে সরকার দলীয় এমপি সহ বিরোধী দলীয় এমপিদেরকে যে হামলা শিকার হয়েছে, সেই হামলায় যে মামলা হয়েছে, সেই মামলার আসামিদেরকে গ্রেপ্তার না করে বরং উল্টো যে মিথ্যা মামলা হয়েছে তার প্রেক্ষিতে সেই আসামিদেরকে গ্রেপ্তার করে যে আইনের শাসনের টোটাল কবরচনা করা হচ্ছে, এই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে যাচ্ছে। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে, পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। আমি কাউকে বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। মাননীয় স্পিকার, আমি আপনার সেলটার চাচ্ছি। মাননীয় প্রিয় দলীয় সদস্যবৃন্দ, আপনারা অনুগ্রহ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনবেন। ঠিক আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বারবার চেষ্টা করেন স্পিকার। আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর শুনুন, তারপর যদি প্রয়োজন হয় আপনারা বলতে পারবেন। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে
তিনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয়। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম, এটা হওয়া উচিত না। আজকে আমি সুস্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং উনার বক্তব্য সংসদের এই কার্যপ্রণালী থেকে এক্সপান্স করতে হবে। যদি এইটুকু করে আমরা বসবো, না হইলে এখানে বসা অপমান নিয়ে আমাদের এখানে বসার কোনো প্রশ্নই ওঠে না। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমি কিন্তু সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। আজকে যেইভাবে একে অন্যকে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করেছি, এটি সংসদের জন্য কোনো ভালো লক্ষণ নয়। আসরের নামাজের পর অধিবেশন আবার শুরু হলে ৭১ বিধিতে নোটিশের উপর আলোচনা করেন সংসদ সদস্যরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন প্রশ্ন, জিজ্ঞাসা এবং উত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার মক্কা চুক্তি নিয়ে সম্পূরক প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সৌদি আরবিয়া, টার্কি এবং পাকিস্তানকে মিলে যেই মক্কা প্যাক্ট ৭ই অগস্ট ২০২৬ সাইন হয়েছে, ম্যালর্ড, মাননীয় মন্ত্রী কি বলবেন যে এখানে বাংলাদেশের সুবিধাটা কি হবে এই প্যাক্টে যুক্ত হলে, বা বাংলাদেশ এই প্যাক্ট থেকে কি পেতে যাচ্ছে? আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্যে, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। কিন্তু তার আগের ভালো মন্দ এটা এই বিষয়টি আলোচনা করাটা সম্ভবত সেই সময়টি এখনো আসেনি। আমরা নিশ্চয়ই এই সমস্ত বিষয় বিবেচনায় রাখবো। তবে আমাদের মনে রাখতে হবে একটা কথা, যে এই প্যাক্ট এটা যদি বিস্তৃত হয় এবং এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা, এবং এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এইটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই। স্থানীয় সরকার নির্বাচন ও সংসদে ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন যথাসময়ে আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এ তথ্য জানিয়ে ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন করতে সেপ্টেম্বরে তফসিল ঘোষণার সম্ভাব্য সময়ের কথা জানিয়েছেন। নির্বাচন মাথায় রেখে নভেম্বরের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও ফাইনাল পরীক্ষা শেষ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবেন বলেও জানান সিইসি। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। নির্বাচন কমিশনার সহ ৪ সদস্যের প্রতিনিধি নিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন সিইসি। তিনি জানান, রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক, শক্তিশালী ও সুসংহত করার উপর জোর দিয়েছেন। নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। আমরা নিরপেক্ষভাবে একটা নির্বাচনটা পরিচালনা করতে চাই। আমরা যাতে নিরপেক্ষতা বজায় রাখতে পারি এবং আমাদের যে স্বাধীন সত্তা আমরা এটা বজায় রাখতে পারি, এই ব্যাপারে আপনার সহায়তা চাই। উনি বলেন যে আমার সহায়তা পাবেন। প্রধান নির্বাচন কমিশনার জানান, চলতি বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরুর বাধ্যবাধকতা রয়েছে। ভোটারদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চান বলেও জানান তিনি। গ্রামে গঞ্জে পূজা হয়, শত শত পূজা মণ্ডপ হয়, তো ওর মধ্যে ইলেকশন দিলে একটা সমস্যা হয়ে যায় না? দুর্গাপূজার জন্য একটা গ্যাপ রাখতে হয়। তারপরে আমরা স্কুল বিল্ডিংগুলোকে ব্যবহার করি ভোটের সেন্টার হিসেবে। আমরা স্কুলের টিচারগুলোকে নিয়োগ করি প্রিসাইডিং অফিসার হিসাবে। তাহলে ওনাদের পরীক্ষার একটা বিষয় থাকে। তো এখন এই পরীক্ষার বিষয়টি আমরা হয়তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ করে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করব। আমরা যে সেপ্টেম্বরে যে শিডিউল দেওয়ার কথা বলছি, কেন বলছি? দেয়ার ইজ এ লিগ্যাল রিকোয়ারমেন্ট। যদি বছরের শেষে যদি ইলেকশন করতে হয়, আমাকে শিডিউলটা দিতে হয় আগামী মাসে, কারণ মিনিমাম অন অ্যান অ্যাভারেজ প্রায় মাস 2 সময় দিয়ে আমাদের শিডিউলটা দিতে হয়।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয়ক মিটিং শুরুর কথাও জানান সিইসি। বলেন, স্থানীয় সরকার নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে। জান্নাতুল বাকা কেকা, চ্যানেল আই, ঢাকা। আকস্মিক বন্যা ও ভূমিধসে লন্ডভন্ড নেপাল তিব্বত সীমান্তে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। নিখোঁজ ১৩০০-র বেশি মানুষ। তাদের মধ্যে বিভিন্ন দেশের ৮০০-র বেশি পর্যটক রয়েছেন। ভারতের কমপক্ষে ৩০০ জন নিখোঁজ বলে জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। আরও বন্যা এবং হিমালয়ের দুই পারেই প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ভারতের উত্তরপ্রদেশ ও বিহারের জেলাগুলোতে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। তিব্বত সীমান্ত থেকে নেমে আসা আকস্মিক পানির স্রোতে মুহূর্তেই লন্ডভন্ড হয়ে গেছে নেপালের সীমান্তবর্তী রাসুয়া জেলার বিস্তীর্ণ পাহাড়ি এলাকা। ভয়াবহ বন্যার সঙ্গে যোগ হয়েছে ভূমিধস। ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিদ্যুৎ কেন্দ্র। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু জনপদ। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেন, কয়েক ঘন্টার মধ্যে একের পর এক শহর নিশ্চিহ্ন হয়ে গেছে। বন্যায় হাজার হাজার পরিবার ঘরবাড়ি হারিয়েছে। ধ্বংসস্তূপের নিচে কিংবা দুর্গম এলাকায় আটকা পড়াদের উদ্ধারে চলছে অভিযান। তবে বিপর্যস্ত সড়ক ও যোগাযোগ ব্যবস্থার কারণে উদ্ধার কাজে কর্তৃপক্ষকে বড় ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে। নেপালের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ দেশের প্রায় ৮০০-র বেশি বিদেশি পর্যটক নিখোঁজ আছেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১৭৮ জন ভারতীয়, ১২৭ জন নেপালি, ৬৫ জন আমেরিকান, ৩৫ জন অস্ট্রেলিয়ান এবং ৩৩ জন যুক্তরাজ্যের নাগরিক। বাকিরা মালয়েশিয়া, নেদারল্যান্ড, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও কানাডার নাগরিক। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা বলেছেন, সংকটের এ সময় জনগণ একা নয়, রাষ্ট্র তাদের পাশে আছে। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি আরও জানান, সরকার ক্ষতিগ্রস্তদের উদ্ধার, চিকিৎসা, খাদ্য ও আশ্রয়ের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত নেপালের উত্তরাঞ্চলের আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। নেপালে আকস্মিক পাহাড় ধস ও বন্যায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশির মৃত্যু বা নিখোঁজের তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে তিনি বলেন, নেপালের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়াবে বাংলাদেশ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে সে বিষয়ে আমাদের সহমর্মিতা, আমাদের শোক জ্ঞাপন করেছি। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতার অফার করেছি। মন্ত্রী মহোদয় আমাকে বললেন যে তারা এখনও অ্যাসেস করছেন যে কী কী ড্যামেজ হয়েছে এবং কী ধরনের সহায়তা তাদের প্রয়োজন, এবং আজকে সন্ধ্যা কিংবা কালকের ভিতরে তিনি বিষয়ে আমাদেরকে জানাবেন। আমরা তৈরি আছি। তো বাংলাদেশে কারো খোঁজ পাওয়া গেলে জীবিত বা মৃত অবস্থায় আমরা তাদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করব, এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, বস্তি উন্নয়ন সহ বিভিন্ন খাতে দেশে বিনিয়োগ করবে চীন। আগামী ২রা সেপ্টেম্বর আমিনবাজারে বর্জ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে চীনের বিনিয়োগ নিয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে। ২০২৮ সালে এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ ইউনিট প্রতি ২৫ টাকা দরে কিনবে পিডিবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুদেশের সম্পর্ক উন্নয়নে ঐতিহাসিক ও সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। রফিকুল বাশারের রিপোর্ট। রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, মোংলা বন্দর সহ বিভিন্ন খাতে বাংলাদেশের সাথে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন। এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সাথে বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন,
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ছিল অত্যন্ত সফল ও যুগান্তকারী। এই সফরের পর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রগুলো উল্লেখ করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত সফল ও ঐতিহাসিক সফরের পর দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রে এটি একটি নতুন সংজ্ঞা তৈরি করেছে। এই কাঠামোর আওতায় আমরা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাচ্ছি। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে আমরা কাজ করছি। বাংলাদেশের বর্জ্য থেকে বিদ্যুৎ, যেটি বাংলাদেশে প্রথম ও একমাত্র প্রকল্প, এটি নিয়ে আমরা সন্তুষ্ট। আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প যেটি তিনি অনেক গুরুত্ব দিয়েছেন সেটি হলো ঢাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আধুনিকীকরণ প্রকল্প। এছাড়া মোংলা বন্দর প্রকল্প বাস্তবায়নে আমরা কাজ করছি। তিস্তা নদী পুনর্বাসন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কাজ এগোচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল এবং ফেনী নদীর তীরে হাসপাতাল নির্মাণের কাজও খুব দ্রুত এগিয়ে চলছে। অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি আমরা শিক্ষা এবং দুদেশের জনগণের মধ্যকার সম্পর্ক জোরদারে কাজ করছি। বৈঠক শেষে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের বলেন, বিএনপি সরকারের সাথে রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করবে চীন। 25 টাকা ইউনিট, এটা এমনিতে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ময়লা আবর্জনাগুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে, এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে সেখান থেকে জৈব সার হচ্ছে, এবং তারা ল্যান্ডফিল্ডে ব্যবহার করবে। এটার জন্য মাসিক একটা ভাড়া সিটি কর্পোরেশনকে তারা দেবে, এবং এই জায়গায় বাংলাদেশ সরকারের বিন্দুমাত্র কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। করাইল, সাততলা বস্তি এবং ভাসানটেক, এ ব্যাপারে আমরা একটা প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে, মানে তাদের আবাসন ডেভেলপমেন্ট করে দেওয়ার জন্য আধুনিক আবাসন ব্যবস্থা, যেখানে তারা ফ্রি বসবাস করতে পারবে আর কি। চীন থেকে যুদ্ধ বিমান কেনার বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি চীনা রাষ্ট্রদূত। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে তিনি একজন দল নিরপেক্ষ মানুষ। বঙ্গভবনে কর্মকর্তা কর্মচারীদের নিয়ে প্রথম দরবারে তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে কারো প্রতি তার কোনো রাগ অনুরাগ নেই। দেশ ও জনগণের স্বার্থই হবে তার মূল লক্ষ্য। বঙ্গভবনের সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। রাহুল রায়ের রিপোর্ট। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম দরবার। বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে দরবারে অংশ নেন রাষ্ট্রপতি। বক্তব্যে বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি হিসেবে তিনি রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করবেন। যেদিন আমার নির্বাচন হয় সেই নির্বাচনের দিনই আমি কিন্তু 3টে পদত্যাগপত্র পেশ করে এসেছি আমাদের প্রধানমন্ত্রী ও স্পিকারের কাছে। একটি হচ্ছে যে আমি যে মন্ত্রী ছিলাম সেই মন্ত্রিত্ব থেকে আমি পদত্যাগ করেছি, আমি যে সংসদ সদস্য ছিলাম সেখান থেকে পদত্যাগ করেছি, স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়েছি। আর আমি যে মহাসচিব ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এবং তার সদস্য পদ থেকে আমার পদত্যাগপত্র দিয়েছি আমি চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে। অর্থাৎ আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ, এবং আমার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি, এবং আমার জন্য কোনো রাগ বিরাগ অনুরাগ কোনো কিছুর জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ। মহান মুক্তিযুদ্ধ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন রাষ্ট্রপতি। স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছিলেন সেই সমস্ত শহীদদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের সেই মহান ব্যক্তি যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং যুদ্ধ করে পরবর্তীকালে যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তার সহকর্মীদের সঙ্গে গিয়ে দেশ স্বাধীন করেছিলেন সেই মহান নেতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি কীভাবে সাহসের সঙ্গে নেতৃত্ব, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের একটা রাজনৈতিক জীবনের মধ্য দিয়ে তিনি জাতির প্রতি তার যে অবদান সেটা তিনি রেখেছেন, আমরা আজকে গভীর শ্রদ্ধার সঙ্গে আমি তাকে স্মরণ করছি।
বঙ্গভবনের সকল কর্মকর্তা কর্মচারীকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সত্তার সঙ্গে পালন করতে হবে। তা হচ্ছে বঙ্গভবনের আভ্যন্তরীণ তথ্য, দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত সংক্রান্ত সকল বিষয় অত্যন্ত কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্যকে শ্বাসরোধে হত্যার কথা জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধে তাদের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এদিকে 4 হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা সংস্থা ব্যর্থ বলে মন্তব্য করে অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। রংপুরে 4 খুনের ঘটনায় ময়না তদন্তে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি জানান, ময়না তদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। আর অ্যাসফেক্সিয়া বা গলায় শ্বাসরোধ করলে বীর্য বের হয়ে যায়, মলমূত্র বের হয়ে যায়। এই বীর্য হলো ওই ডেড বডির বীর্য, এটা অন্য কোনো বাইরের বীর্য না। আর এটা আমরা একটা দেখছি যে একজন ডোমের কথা একটু প্রচলিত হয়েছে, সেখানে কিন্তু বলছে যে তার বীর্য বের হয়েছে, অর্থাৎ ভিকটিমের। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দক্ষিগঞ্জ শ্মশানের পাহারাদার বিদ্যুৎ দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি করার সময় কেনা জমি নিয়ে অভিযুক্ত সিদ্ধার্থের স্বজনদের সঙ্গে বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। পূর্বপুরুষদের জমি সম্ভবত যেটা একটা শোনা গেছে একটু বেশি মূল্যে কেনা হয়েছিল। শরিকরা যারা আছে তারা সবাই টাকা যেটা পাওয়ার কথা, তাদের অংশীদাররা ওই টাকাটা পায় না। আনুপাতিক হারে তাদের যে ইয়েটা আছে শরিকরা, এটা তারা টাকাটা পায় না। তাদের এটা নিয়ে একটা মনের মধ্যে একটা ক্ষোভ থাকতে পারে, সেদিকটা আমরা দেখতেছি। এদিকে রংপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার 4 হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা সংস্থা ব্যর্থ বলে মন্তব্য করেন। হত্যাকাণ্ড ঘটলো, আজও তার কোনো সঠিক ক্লু বের করা গেল না। জেলা প্রশাসন একরকম কথা বলছেন, পুলিশ প্রশাসন বলছেন, গোয়েন্দারা একরকম কথা বলছেন, গণমাধ্যমে একরকম কথা আমরা দেখতে পাচ্ছি। এই হত্যাকাণ্ড কেন হলো এটার ধোঁয়াশা এখনো কাটছে না। গত শনিবার রংপুর নগরীর মাছুয়াপাড়ার বাড়ি থেকে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবসে কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ যখন জুলুম নিপীড়নের মধ্যে পড়েছে, ফ্যাসিবাদ ব্যাপৃত হয়েছে, সে সময় প্রতিবাদের ভাষা নিয়ে এসেছেন নজরুল। তরুণদের মাঝে নজরুল চর্চা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। জাতীয় কবির অসাম্প্রদায়িক ও সাম্যবাদী আদর্শ ধারণের আহ্বান জানান সর্বস্তরের মানুষ। লায়লা নওশিনের রিপোর্ট। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ফুলেল ভালোবাসায় ছেয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি। বাঙালির জাতীয় জীবনে সকল অধিকার আদায়ের সংগ্রামী প্রধান আশ্রয় যিনি, সেই বিদ্রোহী কবি গানের পাখি নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন। শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, নজরুল চর্চা বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা। যারা রাজপথে থেকে ভয়ঙ্কর স্বৈরাচারকে উৎপাটিত করেছে, যারা দুঃশাসনের অবসান ঘটিয়েছে, সেই সমস্ত তরুণ, কিশোর, শিশুরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছে। আমি আশা করি নজরুলের চেতনায় বাংলাদেশে সকল বিষয়ে সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। নজরুলের সমস্ত সৃষ্টকর্ম সেগুলোকে মানুষের সামনে তুলে ধরা, আর সে প্রয়োজনেই কিন্তু নানা রকম কর্মসূচি নেওয়া হয়েছে।
যতই গোড়ামি যতই কুসংস্কার আসুক, আমরা নজরুলকে সাথে নিয়ে হাঁটি। একটা মানবিক রাষ্ট্রের প্রতিষ্ঠার লড়াই, সেখানে কবি নজরুল আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। শ্রদ্ধা নিবেদন করেন কবির পরিবারও। জাতীয় জাদুঘরেরও একটা বড় দায়িত্ব, তিনি জাতীয় কবিতার একটা কর্নার ছিল, তারা কেন এখনো কর্নারটা স্থাপন আবার করতে পারেনি? সমগ্র জীবন ভিত্তিক ছবি ছিল, তার ব্যবহৃত জিনিস ছিল, সেগুলো কোথায় গেল? অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবির প্রতি অকৃত্রিম ভালোবাসা জানায় সাধারণ মানুষ। অসম্পদের চিন্তাগুলো, তার চেতনা, তার প্রেমের ভাষা আমরা কিছুই ধারণ করতে পারছি না। এই ধর্ম বর্ণ সবকিছুর ঊর্ধ্বে ওঠে নজরুল। কি কি জিনিস একজন জাতীয় কবির জন্য আমাদের রাষ্ট্র বা সরকার করবেন, সেটাও স্বচ্ছ থাকা দরকার। পৃথিবীর শেষ পর্যন্ত তিনি সমান প্রাসঙ্গিকই থেকে যাবেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্যবাদ আর মানবতাবাদ প্রতিষ্ঠায় নজরুলের আদর্শ ধারণ করার আহ্বান জানান সর্বস্তরের মানুষ। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দ্রোহ কিংবা প্রেমের পাশাপাশি ছিলেন প্রকৃতিরও কবি। তাঁর সাহিত্যের বড় অংশ জুড়ে রয়েছে প্রকৃতি বন্দনা। উপন্যাস, গল্প আর কবিতায় বাংলার প্রকৃতির অপার সৌন্দর্য তুলে ধরেছেন সুনিপুণভাবে। প্রকৃতিকে গভীর মমতায় ধারণ করে সাহিত্যের মাধ্যমে প্রকৃতি রক্ষার বার্তা দিয়েছেন কবি নজরুল। আফরোজা হাসির রিপোর্ট। প্রাচীনকাল থেকেই বাংলার প্রকৃতির রূপ আর মোহনীয় সৌন্দর্যে বিমোহিত হয়েছেন বিভিন্ন লেখক, কবি, সাহিত্যিক। কবি কাজী নজরুলও প্রকৃতির প্রেমে পড়েছিলেন, যার প্রতিফলন ঘটেছে তাঁর সাহিত্য জুড়ে। গল্প, কবিতা, উপন্যাস কিংবা গানের উপমা, কথা আর ছন্দে কাজী নজরুল ইসলাম প্রকৃতিকে তুলে ধরেছেন উদারভাবে। দোলখাওয়া ফুলের মুগ্ধতা, গাছে গাছে পাখির কুহুতান, গ্রামীণ মেঠোপথ, সাগরের নীল জলরাশি কিংবা মায়াবী জোছনা রাতের অপার সৌন্দর্য জাতীয় কবির সাহিত্যকে করেছে সমৃদ্ধ। কবি তার গ্রন্থের নামকরণেও তুলে ধরেছেন প্রকৃতির প্রতি ভালোবাসা। দোলন চাঁপা, ঝিঙে ফুল, ফণি মনসা, রক্তজবা তারই উদাহরণ। নার্গিস কখনো ফুল, আবার কখনো প্রিয়তমা হিসেবে এসেছে তার জীবনে। কবি নজরুল প্রকৃতিকে স্পর্শ করেছেন হৃদয় দিয়ে, অনুভব করেছেন, ভালোবেসেছেন আপনজনের মতো গভীর মমতায়। শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, এর বিপরীতে প্রকৃতির বিধ্বংসী রূপও তুলে ধরেছেন কবি নজরুল। 100 বছর আগেই তিনি রোজ কেয়ামত বা প্রলয় দিন প্রবন্ধে লিখেছেন জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে কিভাবে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং পৃথিবীর নিচু অঞ্চল প্লাবিত হতে পারে, তা তিনি ওই সময়েই ধারণা দিয়েছেন। তাই তো নজরুল সাহিত্য আমাদের শেখায় প্রকৃতির প্রতি যত্নবান হতে, প্রকৃতি রক্ষায় এগিয়ে আসতে। আর তা নিশ্চিত হলেই ভবিষ্যৎ প্রজন্ম পাবে প্রাণ প্রাচুর্যে ভরা বাসযোগ্য ধরিত্রী। আফরোজা হাসি, চ্যানেল আই। নজরুল ও প্রকৃতি নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। পুনঃপ্রচারিত হবে শুক্রবার বেলা 11:05। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন টিমের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাজারো প্রাণ। লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেল লাইনে হঠাৎ পড়ে যায় একটি গাছ। তখন এ পথ ধরেই আসছিল ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস। পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে টিমকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু। আসে বন বিভাগের কর্মীরা। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় হাজারো প্রাণ। মাহবুব মোর্শেদের রিপোর্ট। লাউয়াছড়া জাতীয় উদ্যানের বুক চিরে রেল লাইন, চারপাশে ঘন সবুজ বন। আর এ বনই অসংখ্য বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের টিম তখন ব্যস্ত লাউয়াছড়ার পরিবেশ প্রতিবেশ নিয়ে চিত্রগ্রহণে।
হঠাৎ চোখে পড়ে রেল লাইনের উপর পড়ে থাকা একটি গাছ। মুহূর্তের মধ্যেই বিষয়টির পরিণতি বুঝতে পারেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। তার নির্দেশনায় দ্রুত বন বিভাগকে খবর দেওয়া হয়। একটু আগেই এখানে একটি দুর্ঘটনা ঘটে গেছে। আমরা যখন লাউয়াছড়া বনের বিভিন্ন দৃশ্য ধারণ করছিলাম এখানকার জীববৈচিত্র্যের, সেই সময় এই যে রেল লাইন যেটা নিয়ে এত সমস্যা, সেই রেল লাইনের উপরেই কিন্তু একটি গাছ ভেঙে পড়েছে, যার কারণে ট্রেন থেমে গেছে এবং এটা বিশাল একটি দুর্ঘটনা হওয়ার পসিবিলিটি ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্মীরা। এর মধ্যেই ঢাকা থেকে সিলেটের পথে লাউয়াছড়ায় আন্তনগর ট্রেন পারাবত। লাল পতাকা তুলে ট্রেন থামান তারা। অল্পের জন্য এড়ানো যায় বড় ধরনের দুর্ঘটনা। গাছ কেটে সরিয়ে নিলে স্বাভাবিক হয় রেল চলাচল। পরে নিরাপদে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। এ ঘটনায় মুকিত মজুমদার বাবু ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের টিমের প্রতি কৃতজ্ঞতা জানান সংশ্লিষ্ট কর্মী ও ট্রেনের চালক যাত্রীরা। রেল লাইনের উপরে যে গাছটি পড়েছে, এটা যদি সঙ্গে সঙ্গে না জানাতাম তাহলে কিন্তু এখানে একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। হ্যাঁ, আপনাদের সবাইকে ধন্যবাদ। যাক, আপনারা একটা শুটিংয়ে আসছিলেন, এই একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে আমাকে খবর দিয়েছেন। না দিতে পারলে তো অনেক বড় দুর্ঘটনা হতো। প্রকৃতি জীবন ফাউন্ডেশন দলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনারাও কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন বলে এই ট্রেনটি কিন্তু দ্রুত যেতে পারলো এখান থেকে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের বুক চিরে চলে গেছে ঢাকা সিলেট রেল লাইন ও সড়ক পথ। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিন ধরেই এই পথ দুটি উদ্যানের বাইরে সরিয়ে নেওয়ার দাবি করে আসছেন পরিবেশ বিশেষজ্ঞরা। এই রেল লাইনের কারণে এখানে এই যে বনের যে প্রাণীগুলো, তারা যেমন নানাভাবে ডিস্টার্বড হচ্ছে, পাশাপাশি এই রেল লাইনে অনেক সময় প্রাণীগুলো কাটাও পড়ছে পার হতে গিয়ে, যেমন মানুষের যাতায়াতের জন্য বনের ভিতরে একটি সমস্যার সৃষ্টি করছে। আর সবচেয়ে বেশি এই প্রাণী, এই নানা ধরনের প্রাণী, তাদের জন্য কিন্তু একটা বিশাল সমস্যা এই রেল লাইন। এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই গাছ ভেঙে পড়ে এই রেল লাইনের উপরে, এটাও কিন্তু একটি বিশাল সমস্যা। কোনো অবস্থাতেই কিন্তু এই লাউয়াছড়া বনের ভেতরে এই ধরনের রেল লাইন থাকা উচিত না এবং বিকল্প পথে এই রেল লাইনকে সরিয়ে নিয়ে যাওয়া উচিত। 2023 সালের মে মাসে লাউয়াছড়ার রেল লাইনে গাছ পড়ে আন্তনগর উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন সহ 3টি বগি লাইনচ্যুত হয়েছিল। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই। এবার নেট দুনিয়ার খবর। নেপাল ও তিব্বতে ব্যাপক বন্যা ও ভূমিধসে ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে ভিডিওতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিওতে দেখা যায় মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঢলের স্রোত বয়ে যাচ্ছে জনবসতির ওপর দিয়ে। কোথাও পানির তোড়ে ভেসে যাচ্ছে সড়ক ও সেতু, আবার কোথাও প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে মানুষ। ভারী বর্ষণের কারণে সৌদি আরবের মক্কা অঞ্চলের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি NCM। গালফ নিউজ জানিয়েছে, ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়েছে। মিনিস্টার টিভি বিশেষ সংবাদ। বিশ্বে প্রথমবারের মতো যুক্তরাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর সহায়তায় সফল অস্ত্রোপচারের মাধ্যমে এক রোগীর মস্তিষ্কের টিউমার অপসারণ করেছেন চিকিৎসকরা। BBC জানিয়েছে, 48 বছর বয়সী রোগী রিস হিবার্ট যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের বাসিন্দা। এবার জানাবো পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে DSEX সূচক 15 পয়েন্ট বেড়ে 5,655 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এবার জানাবো খেলার খবর। ইউরো ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু হতে না হতেই বেজে উঠেছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের মাঠে ফেরার তোড়জোড়। বাংলাদেশ সময় রাত 10টায় মোনাকোতে নতুন মৌসুমের ড্র অনুষ্ঠিত হবে। ইউরোপ সেরা 29 দল সরাসরি এবং বাকি 7 দল প্লে অফ রাউন্ড পেরিয়ে খেলছে প্রথম পর্বে। 2 মৌসুম আগে প্রবর্তিত ফরম্যাট অনুসরণ করে এবারও আয়োজন করা হচ্ছে আসর। প্রথম পর্বে থাকছে না কোনো গ্রুপিং। ইউএফার কোএফিসিয়েন্ট র্যাঙ্কিং অনুযায়ী 36 দলকে রাখা হয়েছে 4টি ভিন্ন পটে। এই পর্বে প্রতিটি দল 8 প্রতিপক্ষের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে। সবার আগে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটা দলের নাম লেখা বল তোলা হবে। এরপর বিশেষায়িত সফটওয়্যার মুহূর্তেই জানিয়ে দেবে কোন 8টি দলের বিপক্ষে খেলবে ওই ক্লাব। কোন দলের সঙ্গে হোম ও কোন দলের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলবে সেটিও নির্ধারণ করবে সেই সফটওয়্যার। 8ই সেপ্টেম্বর মাঠে গড়াবে নতুন মৌসুমের প্রথম পর্বের খেলা। এর সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দল ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে অধিবেশন কক্ষে উত্তাপ। সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় স্পিকার। ডিসেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে ইসির প্রস্তুতি। তফসিল ঘোষণার সম্ভাব্য সময় সেপ্টেম্বরে জানালেন সিইসি। নেপাল তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যু 350 ছাড়িয়েছে ও নিখোঁজ 1300-র বেশি। ভারতের উত্তরপ্রদেশ ও বিহারেও বন্যা সতর্কতা। রংপুরের শিক্ষক সহ পরিবারের 4 সদস্যকে শ্বাসরোধে হত্যা বলে ময়নাতদন্ত রিপোর্ট। বাড়ির বিরোধ নিয়ে দ্বন্দ্ব ছিল কিনা তদন্তে পুলিশ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও সাম্যবাদী আদর্শ ধারণের আহ্বান। প্রেম, দ্রোহ, সাম্যের কবির 50তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা। এবং জাতীয় কবির সাহিত্যের বড় অংশ জুড়ে প্রকৃতি বন্দনা। উপন্যাস, গল্প, কবিতায় বাংলার প্রকৃতির অপার সৌন্দর্যের অনন্য উপস্থাপন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।